আজ আমি মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নের লং কোশ্চেনগুলোর উত্তর করব। তবে ইতিপূর্বে মডেল 13 পর্যন্ত সমস্ত এমসিকিউ এবং এসএকিউর উত্তরগুলো চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা ভালো করে দেখবে। তাহলে মধ্যশিক্ষা পর্ষদের প্রদত্ত যে নমুনা প্রশ্ন, তার প্রথম প্রশ্ন দেখো, 2-1 বাম দিক আর ডান দিক মেলাতে বলা হয়েছে। বাম দিকের প্রথম প্রশ্নে দেখো কি আছে, 22/7 এবং 3.14। তাহলে 22/7 এবং 3.14 উভয়ই হচ্ছে মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। তার মানে ডান দিকের ক্যাপিটাল বি অপশান যেটা আছে দেখো, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা ও বাস্তব সংখ্যা, এটার সঙ্গে মিল আছে। এরপর 2 নম্বর প্রশ্ন অপশান বিতে দেখো কি আছে, পাই দেওয়া আছে। অপশান বিতে পাই, যেহেতু এখানে দুটো অপশান আছে তাই চিন্তা ভাবনা না করে বাকি অপশানটা আমরা নিয়ে নিতে পারি। আর এর আগে শর্ট কোশ্চেনে আমরা আলোচনা করেছিলাম যে পাই হচ্ছে অমূলদ সংখ্যা। অপশান এতে দেখো বলেছে অমূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। এরপরে এই 2-এর দাগের 2-এ একই কেস দেখো, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাতে হবে। 2-2 এখানেও বাম পক্ষ এবং ডান পক্ষ মেলাতে হবে। বাম পক্ষের প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া আছে, বাম দিকের প্রথম প্রশ্ন দেওয়া আছে 2^3 ডিভাইডেড বাই 2^-2। যখন আমরা ডিভিশন বা ভাগ করি তখন কি হয় না, ঘাতগুলো বা পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তাহলে 3 থেকে -2 বিয়োগ করলে কি হবে না, 3 + 2, 3 -2 অর্থাৎ 3 + 2 = 5। তাহলে 2^5 মানে হচ্ছে 32। তাহলে দেখো ডান দিকে অপশান বিতে আছে 32। এরপর দেখো অপশান বিতে কি বলা আছে, 3^-3 ডিভাইডেড বাই 3^-1। তাহলে -3 -1, তার মানে -3 + 1 = -2। তাহলে 3^-2 যেহেতু পাওয়ার মাইনাস আছে তাহলে 1/, হয়ে যাবে। তাহলে 1/3² মানে হচ্ছে 9। তাহলে এটা দেখো অপশান সিতে আছে 1/9। এরপরে সিতে কি আছে না, 4³ ইন্টু 4^-3। তাহলে 3 আর -3 যোগ করলে কি হবে না, 0 হবে। তাহলে 4^0 মানে 1। অপশান এতে আছে 1। তাহলে 2-এর দাগের প্রশ্নগুলোর উত্তর 2-1 এবং 2 হলো। এরপরে দেখো কি বলেছে না, 2-3 কি আছে, 2-3 এখানে বলা আছে একটা সমীকরণ দেওয়া আছে x + y/2 = 1। বলছে সমীকরণটির লেখচিত্রটা সরল লেখা হবে। সেটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটির স্থানাঙ্ক। তাহলে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর y স্থানাঙ্কটা 0 হয়। তাহলে আমি এই সমীকরণে y = যদি 0 বসিয়ে দিই তাহলে কি হবে না, 0/2 মানে হবে 0। তাহলে x = হবে 1। তাহলে যে বিন্দুটির x অক্ষকে ছেদ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক লিখতে হবে। তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কী হবে, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে 10। ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে 10। এরপর দেখো 4-এর দাগের প্রশ্ন
কী আছে না এ এক্স প্লাস বিওয়াই ইজিক্যাল টু সি, এ এক্স প্লাস বিওয়াই ইজিক্যাল টু সি, এই যে সমীকরণ, এই সমীকরণের এবিসি বলেছে পূর্ণ সংখ্যা এবং সমীকরণ দুটির একটি মাত্র সমাধান থাকবে। তাহলে আমরা জানি দেখো একটা সমাধান থাকবে তখন যখন a1 বাই a2 নট ইজিক্যাল টু b1 বাই b2, নট ইজিক্যাল টু b1 বাই b2, অর্থাৎ প্রথম সমীকরণের a1 এবং a2-র যে অনুপাত, প্রথম সমীকরণের a1 এক্সের সহগ আর দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ হচ্ছে a2, এদের যে অনুপাত সেই অনুপাতটা প্রথম সমীকরণের ওয়াইয়ের সহগ এবং দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের সহগের যে অনুপাত তার সঙ্গে সমান হবে না, অসমান হবে। তাহলে দেখো আমি যদি একটা সমীকরণ নেই যে 2x প্লাস 3y ইজিক্যাল টু 5, এরপর দেখো আমি নিলাম 3x, তাহলে 3x দেখো এখানে 2xের সহগ হচ্ছে একটাই 2 আর একটাই 3 নিয়েছি, তাহলে 2/3 হচ্ছে। পরেরটায় 3y ছিল, তাহলে আমি যদি এখানে আমি 5y নিয়ে নিই, 5y নিয়ে নিলে এখানে কী হচ্ছে 3/5, এই যে অনুপাতটা আর 2/3 অনুপাত একই হচ্ছে না, তাহলে ইজিক্যাল টু আমি 8 নিয়ে নিলাম। তাহলে এইভাবে তোমরা সমীকরণটা তৈরি করবে। তাহলে এই দুটো সমীকরণের ক্ষেত্রে একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে। এরপর দেখো 2-5 কী বলেছে, দুটি বীজগাণিতিক সংখ্যামালা লেখো যারা বহুপদী সংখ্যামালা নয়। বহুপদী সংখ্যামালা নয় যখন বলেছে তার মানে চলরাশির ঘাত অবশ্যই ঋণাত্মক বা ভগ্নাংশ হবে। তাহলে এখানে দেখো আমি যদি একটা সমীকরণ বহুপদী সংখ্যামালা এরকম নেই যে x⁻² প্লাস এক্স প্লাস 3, তাহলে এখানে দেখো প্রথমটা -2 আছে অর্থাৎ ঋণাত্মক ঘাত হয়েছে, তাহলে এটা বহুপদী সংখ্যামালা হবে না। আবার দেখো আমি নিলাম x√x প্লাস x⁻³ প্লাস 5, তাহলে এখানেও দেখো কি হচ্ছে না প্রথমটা x√x তার মানে x⁻1 প্লাস হাফ তার মানে 3/2, পরেরটা আছে x⁻⁻⁴, দুটো ক্ষেত্রেই চলরাশির ঘাত ভগ্নাংশ, তাই এ দুটি কী হবে না বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে এই যে সম্পর্ক দুটো আমি লিখেছি, সম্পর্ক দুটি বহুপদী সংখ্যামালা হবে না। এরপর 2-6 দেখো কি বলেছে, একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা লিখে তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যারা অঙ্কের ক্ষেত্রে ভীতি আছে তারা এই অঙ্কটাকে একটু অন্যভাবে করবে। দুটো উৎপাদক কার না দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাহলে উৎপাদক দুটির প্রত্যেকটিই এক ঘাত হবে। আমি একটা উৎপাদক নিলাম ধরো x-2 আর একটা নিলাম x-3, তাহলে এবার এখানে কি হবে যে x-2 আর x-3 এদেরকে গুণ করে নাও, গুণ করলে কি হবে না x ইন্টু x-3 মাইনাস 2 ইন্টু x-3, এবার দেখো কি হচ্ছে x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 বা কী হচ্ছে x² মাইনাস 5x প্লাস 6। তাহলে যখন তোমাকে বহুপদী সংখ্যামালা লিখে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ডান দিকে আমি যে রাফ কাজটা করলাম সেই রাফ কাজটাকে নিচ থেকে উপরে সাজিয়ে দাও। নিচ থেকে উপরে সাজালে কী হবে না দেখো x² মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু এর উপরের স্টেপে কী আছে দেখো x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এবারে প্রথমটা থেকে x যদি কমন নেই তাহলে আমরা কী হবে x-3,
তারপর দেখো আবার -2 ইন্টু এক্স মাইনাস 3, তারপরে কি আসছে না এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। আমার মনে হয় যে এটাই সহজতম পদ্ধতি। এরপরে দেখো 3-এর দাগে আছে, 3-এর দাগে কি আছে না 5-এর 8, 5-এর 8 এবং 3-এর 11, এই দুটি সংখ্যাকে দশমিকে বিস্তার করতে হবে। আমাদের দশমিক পদ্ধতিতে একটা সুবিধা হচ্ছে, এখানে 10কে আমরা যদি উৎপাদকে ভাঙি কি পাবো না 2 গুণিতক 5। এবারে তাহলে 1-এর 2 সমান কী হবে, 1-এর 2 সমান হবে 5-এর 10। এবার দেখো 5-এর 10, এখানে কত আছে না 5-এর 8। আমরা যদি 1-এর 8 চিন্তা করি, 1-এর 8 মানে কি 1/2-এর কিউব। তাহলে 1/2-এর কিউব যেহেতু হচ্ছে, এর উত্তর কী হবে না 0.5-এর হোল কিউব সমান 0.125। এবার এখানে দেখো 5-এর 8 আছে, তাহলে 5 গুণিতক 0.125 করলে কী হবে না 0.625। তাহলে এভাবে তোমরা করতে পারো, আর আদারওয়াইজ তোমরা যেমন ভাগ করে করা হয় সেভাবে করতে পারো। এবার এখানেও দেখো 3-এর 11, তাহলে 3-এর 11 মানে কি হচ্ছে না 3-এর 11, একে আমরা 1-এর 11টা আগে বের করে নিই। দেখো দশমিক দিলে আমরা কত পাবো না একটা শূন্য পাবো, তাহলে হচ্ছে 10। তাহলে এই যে 10 হলো, 10কে 11 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে আরেকটা শূন্য নেব। এবারে কি হচ্ছে না 11 × 9 = 99, এই একইভাবে চলতে থাকবে। তাহলে এটার মান কত হবে 0.09, উভয়ের মাথায় পৌনঃপুনিক। তাহলে 3/11 সমান কী হবে 3 ইন্টু 0.09, উভয়ের মাথায় পৌনঃপুনিক, সমান গুণ করলে কী হবে তাহলে 0.27 পৌনঃপুনিক। তাহলে 3-এর 11 সমান কী হবে না 0.27 পৌনঃপুনিক, দুটোর মাথাতেই পৌনঃপুনিক। এবার দেখো এরপর দেখো 4-এর দাগে, 4-এর দাগে কী বলেছে, 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করে লেখচিত্র আঁকি। দুটি সংখ্যার সমষ্টি কত না 15। মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা y। তাহলে সংখ্যা দুটির সমষ্টি বলেছে 15। তাহলে x প্লাস y সমান হবে 15। এবার দেখো যে কোনো গ্রাফ করতে গেলে আমাদের কি করতে হবে না x বা yকে তার বিপরীত চলরাশি দিয়ে প্রকাশ করতে হবে। ধরো আমি যদি y বের করতে চাই, তাহলে y = কী হবে তাহলে 15 - x। এরপরে নিচে কি করবে না বিন্দু বের করতে হবে, অন্তত দুটো, তবে সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত 3টে বিন্দু বের করে থাকি। x y 3টে বিন্দু আমাদেরকে বের করতে হবে। আর নিচে এরকম কোনো নিয়ম নেই, কিন্তু তবু তোমরা নিচে আর একটা ঘর করবে। এই ঘরে কি করবে না বিন্দু আকারে মানগুলোকে লিখব, দেখো এখানে এক্সের মান যদি আমি 2 দিয়ে থাকি, এক্সের মান আমি দিলাম 2, তাহলে ওয়াইয়ের মান কী হবে না 15 থেকে 2 বিয়োগ করলে হবে 13। এবারে এখানে এই ঘরটা আমি কি লিখব না a 2 13। যে কেউ এই বিন্দুটিকে এ না দিয়ে অন্য কিছু দিতে পারো। এবার দেখো আমি 2-এর পরে এক্সের মান ধরো 5 দিলাম, তোমরা অন্য যে কোনো পূর্ণ সংখ্যায় মান বসাতে পারো। তাহলে এক্সের মান যদি 5 দিই, তাহলে ওয়াইয়ের মান হলো 10। এক্সের মান 5 দিলে ওয়াইয়ের মান 10। এবার আমি এটাকে লিখলাম বি ব্র্যাকেটে 5 10। এরপরে আমি এক্সের মান 9 দিলাম, তাহলে ওয়াইয়ের মান কত হবে 15 থেকে 9 বাদ গেলে হয় 6, সি 9 6। এবার দেখো আমি গ্রাফ পেজে এই বিন্দুগুলোকে আমাকে বসাতে হবে। একটা কথা বলে রাখি, গ্রাফ পেজে যখন বিন্দু বসাবে তোমরা, তখন
অবশ্যই যে কোনো এই যে মোটা দাগগুলো, এই একটা মোটা দাগ থেকে আর একটা মোটা দাগ পর্যন্ত কী হয় না এটাকে 10 ঘর থাকে। তাহলে আমি এখানে এক মোটা দাগ, 2, 3 নম্বর দাগ, তার মানে এটা হচ্ছে 30। আমি এখানে সর্বোচ্চ মান যেহেতু 15 আছে, আমি এখানে 20তে দাগ টানব। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি এখানে পেন দিয়ে করছি, তোমরা কিন্তু পেন দিয়ে করবে না। গ্রাফের মধ্যে কোনোভাবে পেন ব্যবহার করা যাবে না, আমাদেরকে কি করতে হবে না পেন্সিল ব্যবহার করতে হবে। আর উপর নিচে অর্থাৎ যেটাকে উল্লম্ব অক্ষ বলি, এটি হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে উল্লম্ব অক্ষ ওয়াই অক্ষ, এটাকে আমরা লিখব ওয়াই ও ওয়াই ড্যাশ, আর ডান দিকে এক্স ও বাম দিকে এক্স ড্যাশ। এই অনুভূমিক অক্ষকে আমরা বলবো এক্স অক্ষ। এবার দেখো প্রথম আমাদের যে বিন্দুটা ছিল সেই বিন্দুটা কত ছিল না প্রথম বিন্দু ছিল 2, 13। তাহলে এক্স অক্ষ বরাবর আমি 2 ঘর এলাম, 1, 2 আর 13 মানে এটা 10, 11, 12, 13। তাহলে এখানে আমি লিখব এ 2, 13। এরপরে কি আসছে না দেখো বি বিন্দু কত আছে 5, 15। এই যে এখানে 5 আর 15 মানে হচ্ছে এখানে 10, এখানে 5, 15। তাহলে এটা হলো বি ব্র্যাকেটে 5, 15। এরপরে কত হচ্ছে না 9, এক্সে 9, তাহলে এখানে এক্স 9। তাহলে এরপর কী হবে 5, 10, 5, 10। তাহলে এই 5 আর এখানে 10, এই বিন্দুটি এখানে না হয়ে বিন্দুটি হবে এইখানে 5, বি 5, 10। এরপরে হচ্ছে কত না 6 এবং 9। তাহলে এই জায়গায় এখানে হবে সি বিন্দু 6 এবং 9। ঠিক আছে, এবার এই তিনটে বিন্দুকে স্কেলের সাহায্যে যোগ করে নাও। তিনটে বিন্দুকে আমরা যোগ করলে দেখো একটা সরলরেখা পাচ্ছি। এই সরলরেখা তোমাকে একটা যে কোনো নাম দিতে হবে, আমি এখানে পি কিউ নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো পরের প্রশ্ন যেটা আছে সেখানে হচ্ছে সমাধান করতে হবে। আমরা সমাধান যখন করব মোট 4টে পদ্ধতি আছে। এক, তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি। 2, পরিবর্ত পদ্ধতি। পরিবর্ত পদ্ধতি। 3, অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি। 4, বজ্রগুণন পদ্ধতি। বজ্রগুণন পদ্ধতি। তুলনামূলক পদ্ধতিতে কি করা হয় না দুটো সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান বের করে তাদের তুলনা করা হয়। আর পরিবর্ত পদ্ধতিতে কি করা হচ্ছে না প্রথম সমীকরণ থেকে এক্স বা ওয়াই যে কোনো একটা বের করে দ্বিতীয় সমীকরণে সেই মানটাকে বসিয়ে দিতে হবে। অপনয়ন পদ্ধতি এটাই বেশিরভাগ ছাত্ররা করতে ভালোবাসে। অপনয়ন পদ্ধতিতে কি করা হয় না অপনয়ন পদ্ধতিতে এক্স বা ওয়াইয়ের সহগগুলোকে সমান করতে হয়। এক্স বা ওয়াইয়ের সহগগুলোকে আমরা সমান করে নেব। তাহলে এখানে যে সমীকরণটা দেওয়া আছে দেখো, তাহলে x/2 প্লাস y/3 ইজ ইকাল টু 1, এটাকে আমি 1 নম্বর দিলাম। পরেরটায় দেখো কি আছে x/3 প্লাস y/2 ইজ ইকাল টু 1, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর থেকে কি পাবো 1 নম্বর থেকে পাই দেখো 1 নম্বর থেকে যেটা পাচ্ছি 2 আর 3 আছে, তাহলে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। তাহলে উপরে কী হবে না 3x প্লাস 2y ইজ ইকাল টু 1, বা কী পাবো 3x প্লাস 2y ইজ ইকাল টু 3x প্লাস 2y ইজ ইকাল টু 6, এটাকে আমি 3 নম্বর দিয়ে দিলাম। এরপর দেখো 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণ থেকে পাই কী পাবো না 2 নম্বর সমীকরণ দেখো ওই একইভাবে
এক্সের নিচে আছে 3 আর ওয়াই নিচে আছে 2, তাহলে এদের লসাগু হচ্ছে 6। তাহলে 2x প্লাস 3y ইজিক্যাল টু 1 বা 2x প্লাস 3y ইজিক্যাল টু হবে 6। এটাকে নাম্বার 4 দিলাম। এরপরে কী হবে না 3 আর 4-এর এক্স বা ওয়াইয়ের সহগগুলোকে আমাকে সমান করতে হবে। ধরো এক্সকে আমি অপনয়িত করব বা দূর করে দেবো, তাহলে দূর করতে চাইলে আমি কী করব না 3 আর 2-এর লসাগু করব। 3 আর 2-এর লসাগু কী হবে না লসাগু হবে 6, লসাগু হবে 6। তাহলে প্রথম সমীকরণে এক্সের 6 আনতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 নম্বর নয়, এটা 3 নম্বর। 3 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করব না 2 দিয়ে গুণ করে পাই দেখো 6x প্লাস 4y ইজিক্যাল টু 12। আর 4 নম্বর সমীকরণকে তাহলে কী দিয়ে গুণ করব না 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করে পাই তাহলে 3 দুগুণে 6, 6x প্লাস 9y ইজিক্যাল টু 18। এবারে দেখো এই 6x এবং 6x উভয়ের একই চিহ্ন আছে, তাহলে একই চিহ্নে কী হবে না বিয়োগ করতে হবে, এবং বিয়োগের বেলা যেটা বিয়োজক সেটার চিহ্ন বদল হয়ে যাবে। তাহলে 6x 6x কেটে গেল, তাহলে এখানে আমরা কী করলাম পদ্ধতিটার কথা লিখবে বিয়োগ করে। তাহলে এবার দেখো 4y থেকে 9y যোগ বিয়োগের বেলা বড়টার চিহ্ন বসে, তাহলে মাইনাস 5y ইজিক্যাল টু মাইনাস 6। তাহলে y ইজিক্যাল টু কত হবে না 6/5। এবার দেখো এই ওয়াইয়ের মানটা যে কোনো সমীকরণে বসিয়ে দিতে হবে। ওয়াইয়ের মান যে কোনো সমীকরণে বসাতে হবে। আমি 3 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসাচ্ছি। 3 নম্বর সমীকরণে ওয়াই ইজিক্যাল টু 6/5 বসিয়ে পাই, এই কথাটা লিখতে হবে বসিয়ে পাই। তাহলে কি পাবো না 3 নম্বর সমীকরণে কী ছিল না 3x প্লাস 2 ইন্টু ওয়াই, তাহলে ওয়াইয়ের মান 6/5 ইজিক্যাল টু 6। তাহলে অর 3x প্লাস 12/5 ইজিক্যাল টু 6 বা 3x ইজিক্যাল টু 6 মাইনাস 12/5 ইজিক্যাল টু দেখো 5 6 30 মাইনাস 12/5 বা কী পাবো 3x ইজিক্যাল টু 18/5 বা x ইজিক্যাল টু 18কে 3 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6/5। তাহলে নির্ণেয় সমাধান এরপর লিখতে হবে নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান x ইজিক্যাল টু 6/5, y ইজিক্যাল টু 6/5। এরপর দেখো যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এই উৎপাদকে বিশ্লেষণ যে করতে বলেছে 6 দাগে, এখানে অঙ্কটা কি আছে না এক্সের কিউব মাইনাস 7x মাইনাস 6। এই পদ্ধতি যে পদ্ধতিতে আমরা এই অঙ্কটাকে করি আমরা সাধারণত সেটাকে বলি জিরো পুটিং, আবার এটাকে ফ্যাক্টর থিওরাম বা উৎপাদক উপপাদ্যও বলতে পারি। এখানে কি করা হয় না প্রান্তীয় যে দুটো পদ থাকে তাদের সহগগুলো গুণ করতে হয়। এখানে এক্সের কিউবের সহগ আছে 1 আর 6 আছে এখানে, তাহলে গুণ করলে হবে 6। এই 6কে আমরা যখন উৎপাদকে ভাঙব তখন মৌলিক উৎপাদক হিসেবে পাবো 2 3 আর 1 পাবো। এই একটাকে সব ক্ষেত্রে আমাকে নিতে হবে, আর মৌলিক উৎপাদক যেগুলো পাবো সেগুলোকে নিতে হয়। এবারে এক্সের মান 1 2 3 ধনাত্মক এবং ঋণাত্মক উভয় মানই নিতে হবে। যদি এক্সের মান 1 নেই তাহলে মানটা কী হচ্ছে দেখো 1-এর কিউব মান হবে 1 মাইনাস 7 মাইনাস 6। তাহলে দেখো
7 6 13 এখানে 1, কিন্তু এই 6 এর সঙ্গে যদি এই 1টাকে নিতে পারি তাহলে এখানে 7 এখানে 7 হবে, অর্থাৎ 0 হওয়ার একটা সম্ভাবনা আছে। তাই x এর মান -1 বসাবো, x এর মান -1 বসাবো। বসালে কী হবে না, দেখো x এর মান যদি -1 বসাই তাহলে প্রথমটা -1 এর হোল কিউব, তার মানে -1, পরেরটা দেখো 7 × -1, তার মানে 7 × -1 করলে হবে +7 -6, তাহলে কী হলো 7 - 7 = 0। তাহলে x -1 হওয়ার জন্য রাশিমালার মানটা 0 হয়েছে, তাহলে x + 1 হবে একটি উৎপাদক। এই x + 1 দিয়ে সহজ পদ্ধতি হচ্ছে x + 1 দিয়ে কী করব না, x এর কিউব -7x - 6 একে ভাগ করে দাও। তাহলে এখানে ভাজ্যে x এর ঘাত আছে 3 আর ভাজকে আছে 1, তাহলে এখানে ভাগফল হবে x²। তাহলে x² যখন হচ্ছে তাহলে x এর কিউব প্লাস x²। এরপর দেখো চিহ্ন বদলে যাবে, x এর কিউব কাটবে, তাহলে এখানে -x², তাহলে এইবার দেখো -x² আছে, তাহলে ভাগে কি আসবে না -x, তাহলে -x² আর -x, চিহ্ন আবারও বদলে যাবে, তাহলে কি থাকবে -6x -6x, তাহলে এখানে ভাগফলে -6 দিলে হবে -6x -6x -6, তাহলে এখানে ভাগশেষ হচ্ছে 0। এবার দেখো আমরা কি করব, এর আগে একটা পদ্ধতির ক্ষেত্রে বলেছি আমরা নিচ থেকে সাজিয়ে নেব। দ্বিতীয় স্টেপে আমরা কি করব, প্রতিটা সেকেন্ড স্টেপকে সাজাবো, এইটা সেকেন্ড স্টেপ, এটার সেকেন্ড স্টেপ, এটার সেকেন্ড স্টেপ, এটাকে সাজিয়ে নেব। তাহলে কী হবে দেখো x এর কিউব প্লাস x², তারপর দেখো সেকেন্ড স্টেপে কী আছে -x², তারপর কি আছে না -x, এরপরে কি আছে না -6x -6। এবার একটু মিলিয়ে দেখে নাও, x এর কিউব প্লাস x² -x² মানে কেটে যাবে, এবার -6x -x তার মানে -7x -7। এরপরে কি করব না, প্রথমে এই x²টাকে নিয়ে নেব, দিয়ে ভাজক যেটা ছিল x + 1, এরপর কি আছে না -x আছে, -x × x + 1, তারপর কি ছিল না -6 × x + 1। এরপর কি লিখব না, দেখো সবগুলো x + 1 আছে, x + 1 × x² -x -6। এবার দেখো প্রথম পদটি কি হয়েছে না এক চল বিশিষ্ট এবং এক ঘাত, তাই এটাকে আর ভাঙা যাবে না। এর পরেরটায় যে দ্বিঘাত আছে, তাহলে এটাকে মিডল টার্ম বা মধ্যপদের সহগ বিশ্লেষণ করা গেলেও যেতে পারে। দেখো এখানে 6 আছে, আর 6-এর চিহ্ন মাইনাস, আর x² চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে এখানে আমরা এই যে 6কে উৎপাদকে ভাঙলে কি হবে না 2 × 3, এবং দেখো 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমরা কি পাবো না 1 পাবো। তাহলে এখানে আমরা লিখব কি x + 1 × x² -3x + 2x, বিয়োগের বেলা মাঝের পদটার বিপরীত চিহ্ন হবে -6, তাহলে কি হলো x + 1, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, প্রথমটা থেকে x কমন যাবে, x - 3 প্লাস 2 কমন গেলে x - 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সমান কি হলো x + 1 × x + 2 × x - 3, তাহলে এটাই হলো উৎপাদকে বিশ্লেষণ। এরপর দেখো 7 দাগে উৎপাদকে বিশ্লেষণ আছে, তোমরা কি করবে না উৎপাদকে বিশ্লেষণটা ওই বই থেকে একটু করে নেবে। এরপরে 8 দাগে দেখো, 8 দাগে আছে প্রয়োগ, যেটাকে আমরা বলি এক্সট্রা। তাহলে এটা ক্ষেত্রে সাধারণ নির্বাচন লিখতে হয় না, যে বিবৃতিটি দেওয়া থাকবে সেই বিবৃতিটি লিখতে হবে। প্রথমে লিখবে বিবৃতি, আমি লিখছি না, তোমরা নিজেরা লিখে নিও। বিবৃতি অনুযায়ী ছবি আঁকতে হবে। তাহলে এখানে বলাই আছে যে ABCD একটি আয়তক্ষেত্র, ABCD একটি আয়তক্ষেত্র। এবারে আমি নিলাম ABCD আয়তক্ষেত্র, তাহলে এখানে এবার কি আসছে না এবির মধ্যবিন্দু বলেছে ই, এবির মধ্যবিন্দু বলেছে ই, আর মধ্যবিন্দু বলা নেই, একটা বিন্দু নিয়েছে এবির পর ই। এরপর দেখো শর্তটা কী দেওয়া আছে না এই = CG, এই
ইজিক্যাল টু সিজি। তাহলে জি বিন্দুটা কার উপর অবস্থিত? না সিডির উপর অবস্থিত। এবারে বিএফ অর্থাৎ বিসির উপরে একটা বিন্দু এফ নেওয়া হয়েছে। কিভাবে নেওয়া হয়েছে? না বিএফ ইজিক্যাল টু ডিএইচ। তাহলে ডিএইচ অর্থাৎ ডিএইচটা হচ্ছে এডির উপর অবস্থিত। বিএফ ইজিক্যাল টু তাহলে এই সিজি। এবার দেখো আমরা অঙ্কন কি করব তাহলে? না অঙ্কনের সঙ্গে দেখো ইএফ যুক্ত করলাম, সিএফজি যুক্ত করলাম, এরপরে হচ্ছে জিএইচ যুক্ত করলাম আর ইএইচ যুক্ত করলাম। আমাদেরকে কি করতে হবে? না প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? না ইএফ জিএইচ একটি সামান্তরিক। এবার দেখো আমরা এবার প্রমাণ করব, এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নেই। তাহলে প্রমাণ কি করব? না প্রমাণ করব যে ইএফ জিএইচ একটি সামান্তরিক। এখানেই প্রথম উপপাদ্যে বলেছে দেখো বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করো চতুর্ভুজটি একটি সামান্তরিক। এই উপপাদ্যটির আমাকে সাহায্য নিতে হবে। এ ই এইচ এই ত্রিভুজ এবং সি জি এফ এই ত্রিভুজ। এর ক্ষেত্রে দেখো প্রদত্ত শর্ত অনুসারে কি হচ্ছে? না এ ই ইজিক্যাল টু সিজি, এটা হচ্ছে প্রদত্ত। আবার কি আছে? না বিএফ ইজিক্যাল টু ডিএইচ, তাহলে কি হবে? না এবিসিডি যেহেতু একটি আয়তক্ষেত্র, এবিসিডি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যেহেতু হচ্ছে তাহলে কি হবে? না এডি ইজিক্যাল টু বিসি। এবার এডি থেকে আমরা যদি বিএফ বিয়োগ করি তাহলে বিসি থেকে ডিএইচ বিয়োগ করব, ডিএইচ। এডি থেকে ডিএইচ আর বিসি থেকে বিএফ বিয়োগ করব। বিয়োগ করলে কি হচ্ছে? না দেখো এডি থেকে যদি ডিএইচ বিয়োগ করি, এডি থেকে ডিএইচ বিয়োগ করলে থাকছে এ এইচ আর এখানে থাকবে সিএফ। তাহলে এটা প্রমাণিত। এবার দেখো আমার কোণ এ ইজিক্যাল টু কোণ সি, আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ এক সমকোণ। এবারে তাহলে এস এ এস ধর্ম অনুযায়ী সর্বসমতার এই ধর্ম অনুযায়ী তাহলে কী পাবো আমরা? এস এ এস এই ধর্ম অনুযায়ী আমরা কী পাবো? না ত্রিভুজ এ ই এইচ এবং ত্রিভুজ সি জি এফ সর্বসম ত্রিভুজ এইচ সর্বসম ত্রিভুজ সিজিএফ। তাহলে অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। তাহলে কী হবে? এইচ ই ইজিক্যাল টু এফ জি। কেন? না এরা অনুরূপ বাহু। তাহলে একইভাবে আমরা যখন ত্রিভুজ বিইএফ এবং ত্রিভুজ ডিএইচজি থেকে কী পাবো? না থেকে
একইভাবে আমরা প্রমাণ করব। একইভাবে পাই কী পাচ্ছি না EF ইজিক্যাল টু GH। তাহলে একজোড়া বিপরীত বাহু, প্রথমটা হচ্ছে HF আর FG, আর পরেরটা হচ্ছে EF এবং GH, এরা সমান। তাহলে বিপরীত বাহুগুলো সমান হলে তারা একটা হবে সামান্তরিক, 7-এর 1-এর উপপাদ্য অনুযায়ী। তাহলে আমরা লিখতে পারি অতএব EFGH একটি সামান্তরিক। এরপর দেখো 9-এর দাগ। 9-এর দাগে কী বলেছে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে 4টে বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলোর যোগ করলে যে চতুর্ভুজ পাবো সেই চতুর্ভুজটা একটা রম্বস। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বিন্দুগুলোকে নাম দিয়ে দেওয়া। মনে করি প্রদত্ত বিন্দুগুলি হলো A 2 5 B 5 9 C 9 12 এবং D 6 8। যে কোনো চতুর্ভুজ সংক্রান্ত প্রমাণে আমাদেরকে 6টা দূরত্ব বের করতে হয়, 4টে বাহু এবং 2টো কর্ণ। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় দিয়ে দেয় যখন তখন। তাহলে এবার আমরা কি করব না 6টা দূরত্ব বের করব। AB ইজিক্যাল টু বির এক্স স্থানাঙ্ক কত না 5, এর এক্স স্থানাঙ্ক কত 2, তাহলে 5 - 2 এর হোল স্কোয়ার, প্লাস বির ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 9, এর ওয়াই স্থানাঙ্ক 5, তাহলে 9 - 5 এর হোল স্কোয়ার এর রুট ওভার সমান কত হচ্ছে 5 থেকে 2 বাদ গেলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার মানে 16, 16 আর 9 যোগ করলে কত হবে 25, তার বর্গমূল করলে হবে 5 একক। এবারে বিসি সমান কী হবে না রুট ওভার অফ, দেখো বিসি মানে তাহলে সির এক্স স্থানাঙ্ক হচ্ছে 9, বির এক্স স্থানাঙ্ক হচ্ছে 5, তার হোল স্কোয়ার, প্লাস সির এক্স ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 12, বির 9, তাহলে 12 - 9 এর হোল স্কোয়ার, 9 থেকে 5 বাদ গেলে কত না 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার তার রুট ওভার সমান 16 যুক্ত 9 তার রুট ওভার সমান রুট 25 সমান 5 একক। বিসি হলো। এরপর কী হবে তাহলে সিডি সমান কী হবে তাহলে রুট ওভার অফ ডির এক্স স্থানাঙ্ক কত 6, তাহলে 6 বিযুক্ত 9 তার হোল স্কোয়ার প্লাস ডির কত হচ্ছে তাহলে ওয়াই স্থানাঙ্ক 8, তাহলে 8 - 12 তার হোল স্কোয়ার সমান রুট ওভার অফ -3 হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার সমান 9 যুক্ত 16 তার রুট ওভার সমান রুট 25, এক্ষেত্রেও 5 একক। এরপর হচ্ছে এডি, তাহলে এডি যেহেতু, তাহলে এডি হলে কী হবে তাহলে না ডির হচ্ছে 6, তাহলে 6 বিযুক্ত 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 8 - 5 তার হোল স্কোয়ার, এটার রুট ওভার, তাহলে 6 থেকে 2 বাদ গেলে কত হচ্ছে 4 তার স্কোয়ার, 8 থেকে 5 বাদ গেলে কত 3 তার স্কোয়ার, তাদের রুট ওভার, তাহলে 16 যুক্ত 9 তার রুট ওভার সমান রুট 25 সমান কত হচ্ছে না 5 একক। তাহলে এখানে একটা জিনিস দেখো যে কী হলো আমাদের না এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিডি ইজিক্যাল টু এডি সমান 5 একক। তাহলে কী হলো 4টি বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে চতুর্ভুজটি
রম্বস বা বর্গক্ষেত্র হতে পারে। এবার দেখো রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে কীটা পার্থক্য আছে, না রম্বস আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে জাস্ট দুটো কর্ণের পার্থক্য। রম্বসের ক্ষেত্রে কর্ণ দুটির দৈর্ঘ্য অসমান, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। তাহলে আমার কর্ণ বের করতে হবে। তাহলে আমি কী বের করব, প্রথম হচ্ছে এসি সমান কত হচ্ছে, না √, তাহলে সি বিন্দু কী ছিল, 9, 12, তাহলে 9 থেকে 2 বাদ গেল, 9 থেকে 2 বাদ গেলে কত হবে, তার 9 থেকে 2 এর বিয়োগ করে তার হোল স্কোয়ার, আর 12 - 5, 12 - 5 তার হোল স্কোয়ার। তাহলে প্রথমটা হচ্ছে 7 স্কোয়ার, পরেরটাও 7 স্কোয়ার, তাহলে 2 × 7 স্কোয়ার তার √, তার মানে কত হবে 7√2। এবার দেখো বিডি ইজিক্যাল টু কেমন, তাহলে √, ডি বিন্দু কত আছে, না ডি বিন্দু আছে 6, 8, তাহলে 6 + 5 তার হোল স্কোয়ার, 8 + 9 তার হোল স্কোয়ার সমান কী হলো, 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার সমান কী হলো, 1 + 1 তার √, সমান √2। অতএব এসি নট ইজিক্যাল টু বিডি, অর্থাৎ কর্ণ দুটির দৈর্ঘ্য সমান নয়। অতএব চতুর্ভুজটি একটি রম্বস।